তো পিসি ঠাম্মা? আমি ঠিক বললাম তো? তাই পিলো যদি আমার কোনো কথা অমান্য করে, আমার কথা যদি না শোনে, ওকে আমি এমন ভাবে শাসন করব, এমন ভাবে ওকে কথা শোনাবো যে আপনাদের সবার মনে হবে যে আমি ওর উপযুক্ত স্বামী হয়েছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, তাই না? আহির, দাদুর কথাটা অমান্য করো না। দাদুর কানে পিলুর গানের কথাটা গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কোনো সর্বনাশ হবে না আহির। পিলুর সঙ্গে আমিও রেয়াজ করব, দেখি আমাদের কে আটকা। দাদা, বদ্ধ উন্মাদ হয়ে গেছে সবাই, বদ্ধ উন্মাদ। তা নয় তো কি, দেখে বাড়ি আছে। মাগো মা, রক্ষা করো মা, রক্ষা করো মা। সারে সর্বনাশ হতে আর বাকি নেই রে সুকুমা। যেটুকু বাকি ছিল সেটুকু এবার যাবে। ওস্তাদজি, এভাবে কি করে? পিলু, তোমাকে আমি রেওয়াজে বসতে বলেছি, তুমি এক্ষুনি রেওয়াজে বসবে, ব্যাস। 1 মিনিট আহির, আমি এক্ষুনি আসছি। রঞ্জনা, রঞ্জা একদম পাগলামো করো না, আমি কিন্তু আহির নই। রঞ্জা, দাঁড়া, আমার কথাটা শোনো। রঞ্জা, কোথায় যাচ্ছ সেটা নিয়ে? রেওয়াজে বসবো। আহির আজ সবাইকে রেওয়াজ করাবে, দেখলে না নিচে? আর তুমি শুনলে না এই বংশে মেয়েদের গান বাজনা করা বারণ? গুরুদেব তো কালী অভিশাপের কথাটা বললেন, নিষেধাজ্ঞা না মানার কারণে বড় পিসির কি অবস্থা হয়েছিল সেটাও তো শুনলে। রঞ্জা, চাও কি তুমি? এমনিতেই দাদুর শরীরটা ভালো নয়, এর মধ্যে যদি এই নিয়ম ভাঙা হয় কি হবে ভাবতে পারছো তোমরা? আর বছরের পর বছর একটা অভিশাপের দোহাই দিয়ে তোমরা যে মেয়েদের গান বাজনা বন্ধ করে রেখেছো, তার ফল কি হবে সেটা ভাবতে পারছো? আমরা কিন্তু সবাই প্রফেশনাল হব বলে সঙ্গীত শিক্ষা নিচ্ছি। এটা আমাদের শখ নয় যে ইচ্ছে মতন দূরে সরিয়ে রাখবো। এখন সরো এখান থেকে। আহিরের তালে তাল দিয়ে নাচছ, বিপদ কিন্তু আহিরেরও হতে পারে, সেটাও ভেবে দেখো রঞ্জা। এ বাড়িতে মেয়েদের কিসের অভাব আছে বলো? আমি মানছি দাদু একটু পুরনো পন্থী, দাদুর নিষেধগুলো একটু মেনে নিলেই হয়, কি আসে যায়? শাশুমা, আমিও আপনার ছেলের মতন ছোটবেলা থেকে নিজেকে তৈরি করছি একজন প্রফেশনাল সিতারিস্ট হব বলে। ছোটবেলায় কোনোদিনও বন্ধুদের সঙ্গে বেরোয়নি, সিনেমা দেখতে যাইনি, মজা করতে যাইনি, হই হুল্লোড় করিনি। কেন জানেন? কারণ রেওয়াজ ছেড়ে এগুলো করলে বাড়িতে কান মলা খাবো। আর এখন একজন শয়তান এসে আমার থেকে আমার সেতারটা কেড়ে নেবে, এত সাহস? যেই হাত সেতারটা ছুঁয়েছে, প্রয়োজনে কিন্তু সেই হাতটা আমি কেটে ফেলতে পারি। এটা আপনার ছেলেকে বলে দেবেন। খবরদার যেন আর কোনোদিনও আমার সেতারে হাত না দেয়।
বৃষ্টির কাণ্ড হলো, না জানি কি হয় এবার। মা রক্ষা করো, মা রক্ষা করো, মা। জয় মা, জয় মা, জয় মা। রঞ্জা, মল্লারের হাতে তোমার সেতার কেন বেটা? কেড়ে নিয়েছে মা, যাতে আমি সেতারটা বাজাতে না পারি। আমি চাইলে ওর হাত থেকে সেতারটা কেড়ে নিতে পারতাম আর এই পুরো বাড়িটাকে জ্বালিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আজকালের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে ওদের এই অভিশাপের কনসেপ্টটা মিথ্যে, আর তখন আমি মনের আনন্দে সেতার বাজাবো। তুমি তো নিজেও গান গাও, কি করে ভাবলে যে গানটা একটা অভিশাপ? এই আমাদের মল্লারে না মাথায় এরকম চাটি মারানোর দরকার আছে। তো মল্লা, এই যে তোমাদের বাড়ির যারা বয়স্ক আছে তারা তো পুরানো যুগের লোক, হ্যাঁ তারা ঠিক আছে, কিন্তু তুমি তো এই যুগের লোক, তাই কি না? তুমি এই যুগের লোক, তুমি এইটা কি করে করো, তাই না? আমার মনে হয় তোমার লগে না একটু আলাদা করা কথা কওনের দরকার আছে। বাস উদয়, বাস, অনেক কথা বলেছো তোমরা, আর নয়। আজকে আমি একটা কথা তোমাদের স্পষ্ট করে বলে দিতে চাই। এই গান গাওয়ার জন্য যদি এই বাড়িতে কোনো সর্বনাশ নেমে আসে, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করব না, কাউকে না। অন্ধবিশ্বাস বলছো না? এই অন্ধবিশ্বাস বলে অনেক কিছুই কিন্তু উড়িয়ে দেওয়া যায়, কিন্তু তারপরে যখন কোনো একটা সর্বনাশ নেমে আসে না, তখন সেই অন্ধবিশ্বাসটাই সত্যি হয়ে যায়। আহির আমার ছেলে, তবুও বলতে বাধ্য হচ্ছে যে ওর এই পিলুকে দিয়ে গান গাওয়ানোটা আমার মোটেই পছন্দ হয়নি। আর সোহিনী, তুমিও কিন্তু এটা ঠিক করলে না। জেঠুমণি, ওই কি দাদা, এখন মানে মানে হাতে চলে যাওয়াই ভালো, তাই নাকি? আমরা গিয়া আমাদের ঘরে বৈশা তাহলে কথাটা কই কি, সোহিনী, আহির আর পিলু, রঞ্জা, তোমরা সব আমাদের ঘরে আইসা পড়ো, ওইখানে বৈশা তাহলে আলাপ আলোচনা করে নেবো আমরা। কিসের আলোচনা? আমাদের বংশে মেয়েদের গান বাজনা নিয়ে একটা অভিশাপ রয়েছে। যে কুসংস্কারটাকে ধরে এতগুলো বছর কাটালেন, সেই কুসংস্কারটার এবার ভাঙার সময় এসে গেছে। আহির আমার ছেলে, তবুও বলতে বাধ্য হচ্ছে যে ওর এই পিলুকে দিয়ে গান গাওয়ানোটা আমার মোটেই পছন্দ হয়নি। এই গান গাওয়ার জন্য যদি এই বাড়িতে কোনো সর্বনাশ নেমে আসে, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। না মা, আমি ভয় পাবো না।
ওস্তাদজি তো বললেন এটা শুধু একটা কুসংস্কার। আর সত্যিই তো গান তো কখনো কারোর জন্য অভিশাপ হতে পারে না। এটা এই পরিবারের একটা অন্ধবিশ্বাস। আমিও জানি। তুমি শুধু এটুকু দেখো মা, আমার জন্য যেন কারোর কোনো ক্ষতি না হয়, ওস্তাদজি যেন সুস্থ থাকে, ভালো থাকে। তুমি শুধু এটুকু দেখো। যদি সর্বনাশ হতো তাহলে তো এমনিতেই হতে পারতো নাকি? যেভাবে এখানে বেশি বেশি অভিশাপ বলে বলে এই বাড়িতে আলোচনা করা হয়, পিলু তো সেখানে ঘাবড়ে যাচ্ছে। পিলু তুমি শান্ত হও, তুমি কিন্তু শক্ত হও পিলু। যদি সেরকম মনে হয় আমি তোমাকে এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাব। তুমি শক্ত হও পিলু, তুমি এভাবে ঘাবড়ে যেও না প্লিজ। না না ওস্তাদজি, আমি শক্তই আছি, শুধু একটু না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। শোনো, আমার বাবার মুখের ওপর যদি কথা বলার সাহস দেখাও, আমি কারোর নিষেধাজ্ঞা মানব না, তোমার পিঠের ছাল চামড়া তুলে নেব। তাই? খুব ভয় পেয়ে গেলাম। শোনো মল্লার বসু মল্লিক, আমি এখন আহিরকে দেখতে যাচ্ছি, তাই কিছু বলছি না। কিন্তু তুমি যদি আমার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলা না শুরু করো, তাহলে আমি আবার তোমার জামায় আগুন লাগিয়ে দেব। আর বিশ্বাস করো, আমার হাতও কাঁপবে না। আমার মাকে হৃদয়হীনা বলেছিলেন। দেখুন আমার মাকে, দেখুন তার অবস্থাটা একবার দেখুন ভালো করে। আমার মা গানটা ছেড়ে দিল না, ছেড়ে দেয়নি, গানটা ছাড়তে বাধ্য হয়েছিল। তাতে কি লাভ হলো? এখন সব দোষ আমার, তাই তো? বেশ, ছোট থেকে তোমার মা বুঝি তোমাকে এটাই বুঝিয়েছে? না না, আমার মা ভুল কিছু বোঝায়নি। আমার মা এতক্ষণ যা বললো, ভুল কি কিছু বলেছে? বলেনি তো। আরে আপনি তো এখনো আমার মাকে দোষারোপ করে যান এই বাড়ি থেকে বেরিয়ে গেছে বলে। আপনি কোনদিন স্বীকার করেছেন আপনার অক্ষমতার কথা? স্বীকার করেছেন কি? করেননি তো। আপনি নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখুন,
আপনি যদি পণ্ডিতজিকে জোর দিয়ে বলতেন, উনি কিন্তু আমার মায়ের গানটা বন্ধ করতেন না, করতে পারতেন না। যেমন এখন কেউ আপনারা পিলুর গানটা বন্ধ করতে পারবেন না। পিলুও বোধহয় এটাকে অভিশাপ বলেই ভাবছে বসু মল্লিকদের মতো, তাই না? না না ছোট ম্যাডাম, অভিশাপ কেন ভাববো? তবে কথাটা মনে পড়লে না সত্যি বুক কাঁপছে। ও পিলু, এই সমস্ত কথা আর ভেবো না তো। থামো, আমি না তোমাকে সত্যি কথা বলছি, ও বাড়িতে গিয়ে আমি একদম পাগল হয়ে গেছি। ওদের সমস্ত অদ্ভুত অদ্ভুত ধারণা, আমি সত্যি মাথা মুন্ড না কিচ্ছু বুঝতে পারি না, আমি কিছু বুঝতেই পারি না, সত্যি বলছি। আহা, ওইসব কথা বাদ দাও, যত ভাইবা না তত মাথার মধ্যে গোল হয়ে যাইব। ওইসব কথা বাদ দাও। আয়ের এই কখন? কালকে তো আইতেইব। কালকে আমরা জামাই ষষ্ঠী করতেছি। হ্যাঁ, একবারে জামাই করে তোমার আদর করুন। জামাই আমি? ছোটরা কি যে বলছো না তুমি। আহির দা, তুমি তো এখন জামাই হয়েছো, তাই না পিলু? রাই, কথাটা শুনে ওস্তাদজির মুখটা একবার দেখো। না না, ঠাট্টার কথা নয়। পিলু আর রঞ্জার বিয়ার পর এই প্রথম জামাই ষষ্ঠী বড় কইরা করতে হইব। হ্যাঁ রে রঞ্জা, বলছি মল্লারকে ডাকা হবে তো? খেপেছো? তোমরা আবার ওকে দেখে জামাই আদর করবে? তবে আহিরকে করো আদর। মা, এই না, হরিদ্বারের আশ্রমের সাধুরা তোমার কথা খুব জিজ্ঞেস করছিলেন। আমি বললাম বাড়িতে ওই কালিমা প্রতিষ্ঠা আছে তো, তাই জন্য মা আসতে পারলো না। মা, কি যে ভালো লাগলো তোমায় কি বলবো। গঙ্গার পাড়ে বসেছিলাম, সে এক অন্য অনুভূতি। হ্যাঁ রে মল্লিকা, তুই একা একা গঙ্গার পাড়ে বসে থাকতিস? তুই কতবার বলেছি না যে সঙ্গে লোকজন রাখবি? তাই শোন, পিসি ঠাম্মা যেন কোনোভাবেই কথাটা জানতে না পারে। তোদের নিয়ে আমি সত্যি পারি না। কি করলো মল্লিকা? হ্যাঁ রে মল্লিকা, ভালো ঘুরলি তো হরিদ্বার? ঘুরতে তো যায়নি দিদি, বিধবা মানুষ, অত ঘোরাঘুরি চলে না। জামাইয়ের জন্য একটা পুজো দিতে গিয়েছিল, জামাইয়ের বাৎসরিক ছিল। ও, আমি জানতাম না। তুমি কি করে জানবে জেঠিমণি? বিয়ের দিনই তো সব শেষ। মানুষটাকে জানলাম না, চিনলাম না, অথচ নিয়ম কানুন সবকিছু পালন করে চলেছি। পুরা কপাল, কি আর করবি বল। কাল জামাই ষষ্ঠী, আজ যদি সে থাকতো, কত ধুমধাম করে আমরা জামাই ষষ্ঠী করতাম। সে শখ তো আমাদের মিটল না। যাই, পিসিমাকে প্রসাদটা দিয়ে আসি। মল্লিকা দিদি, কি খাবে বলো? একটু শরবত নিয়ে আসি। উমা, শরবত আবার আমার জন্য? না না, কোনো দরকার নেই পিলু, তুমি এখন বসো তো। তোমরা বসো, আমি আনছি। আচ্ছা, এবার বলো তো কেমন ঘুরলে তুমি? আচ্ছা, তুমি পিসি ঠাম্মার গুরু বোনদের সাথে গেছিলে? হ্যাঁ পিলু,
ও পিসি ঠাম্মির শ্বশুর বাড়ির দিকের একজন গুরুদেব আছেন, ওনার শিষ্যরা সব ওখানেই থাকেন। ওনারা সবাই আমাকে খুব ভালোবাসেন। তাদের মধ্যে একজনকে আমি সোনা ঠাম্মি বলে ডাকি। আসলে ওই আমার বরের বাৎসরিক কাজ ছিল, বুঝলে? বছর বছর যেতে হয় না, ওই আর কি। একটা কথা জিজ্ঞেস করব? অনেকদিন তো হলো জামাই বাবু নেই, আর তুমি তো তাকে চিনতেও না, তবুও তার জন্য এত কিছু করো, মানে তোমার কষ্ট হয় না? হয়তো বিলু, নিজের জন্য খুব খারাপও লাগে, কিন্তু ভাগ্য এড়িয়ে কোথায় যাব বলো? আচ্ছা তুমি বলো তো, তুমি কি করতে ভালোবাসো? আমি ওস্তাদজিকে বলবো কথা বলতে, যাতে তুমি কিছু করতে পারো। আমি যেটা করতে খুব ভালোবাসতাম সেটা আর করতে পারবো না। আমি খুব ভালো আমিষ রান্না করতাম, আর সাজতে খুব ভালোবাসতাম। মল্লিকা দিদি, আমি তো এসে কিছু বলতে পারবো না, তবে এটুকু বলছি, আমি প্রার্থনা করবো রোজ, যাতে তোমার এই কষ্ট আর না থাকে। আহিরদা এত ভালো, তাই তোমার মতন বউ পেয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো পিলু, তোমরা যেন একসাথে সব সময় ভালো থাকো। এই নাও খাও, আজ রাতে তোমার জন্য একটু ক্ষীর করে দেব, খই দিয়ে খেও, কেমন? দাদা একটা কথা কই তোমারে, তুমি প্রথমবার মাছ কিনছো, কিন্তু তোমার মাছটা কিন্তু ঠকাই নাই, খুব সুন্দর মাছ যাচ্ছে দিল। তবে তুমি যাই বলো ছোটকা, আজকে মাছের পিসগুলো তুমি যা কেটেছো না, মানে সত্যি ভাবা যাচ্ছে না। ট্যালেন্টেড। আরে জামাই বাবু রান্নার জায়গাতে কি করছে? ওস্তাদজি, আজ কিন্তু আপনি কোনো কাজে হাত দিতে পারবেন না। হ্যাঁ এটা কিন্তু ঠিক, এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি করছিস আহির? তুই না জামাই, যা গিয়ে ভেতরে বস। ছোট মা, আরে তোমরা সকলে মিলে কি এবার আমার সাথে ঠাট্টা করবে তো? তোমরা সবাই মিলে ডিসাইড করে নাও। না, একেবারেই নয়। নতুন জামাইকে নিয়ে ঠাট্টা করা একেবারেই উচিত কাজ নয়। এই জামাই কিন্তু চাইতে যাইবো গা, এটা কিন্তু শুনে রাখো। ওরে জ্বালাস না তো। এই তুই এই পোলাওয়ের চাল খান মাখছস? হ্যাঁ হ্যাঁ আমি সব করে রেখেছি মা। ছোট মা, ছোটকা, আচ্ছা এত কি রান্না করছো বলো তো? বাবা,
নতুন জামাই বলে কথা। আচ্ছা বাবা, আজকে কি কি হচ্ছে? আহির তো মাছটা খেয়েই মুগ্ধ হয়ে যাবে, তারপরে আর কি খেতে পারবে আমি জানি না। দই ইলিশ তো তোর খুব পছন্দের, তাই না? ও কাকিমা, এবার বলো তো আমাকে কি কি করতে হবে? সেই থেকে সবকিছু একা একা করছো। তুই বরং ওই লাল শাক খান বাইসা দে। হ্যাঁ, এনে ধর লাল শাক। তো খেপে গেছে পুরো। ওস্তাদজি, বলছিলাম শিবতাণ্ডব স্তোত্রটা বলবো, তাতে যদি আপনার মাথাটা ঠান্ডা হয়। হ্যাঁ নিশ্চয়ই গাও, অন্তত এর জন্য তোমার গলা থেকে গানটা তো বেরোবে। ওস্তাদজি, কেন সেধে অশান্তি ডেকে আনছেন বলুন তো? একটা দিন কি নিশ্চিন্তে হইচই করতে ইচ্ছে করে না? তবে আমার কি মনে হয় জানো তো পিলু, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ঠিক করে হবে না। এতক্ষণে মল্লার বসু মল্লিকের মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি চাগার দিয়ে উঠেছে। কিছু তো একটা করবেই। ব্যাস এটুকুই? খাওয়াতে পারবে তো? কি করছো তোমরা সকলে? আমার বরকে কিভাবে জামাই আদর করছো? আরো দাও ওকে খেতে। আরে দাঁড়াও, খাওয়াটা শুরু করি, আস্তে আস্তে খেতে দাও। জামাই আদর বলে কথা? খাও কখন খাও, আস্তে আস্তে খাও। আমি কই কি তোমরা কিন্তু একটু আস্তে আস্তে দিবা। হ্যাঁ তুমি কিন্তু ভালো করে খাও খোকন। লজ্জা কইরে না কিন্তু বাবা জীবন। ঠিক আছে ঠিক আছে বাবা, পেট ভরে আছে। তুমি এটা কি কও তো? বসো বসো, পিলু খারাপ আছে, খাবার লয়ে আসো। আরে তুমি আমাকে জামাই, কখন তোমার উপরে আমাদের একটা কর্তব্য আছে। আরে না, শুনুন আমার কথাটা শুনুন। আমি খাও খাও খাও, খেয়ে নিন ঠাকুরপো, খেয়ে নিন। এইটা লাও। আমি আর পারছি না। কি কথা কও? এইটুকুনি খাইলে হইব, আর একটু খাইতে হইব। পিলু তুমি খারাপ আছো কেন? যাও খাবার লয়ে আসো, যাও। ওরা
ওরা আমার ছেলেকে না মেরে ফেলার জন্য এটা করেছে, জানো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি রুক্মিণী? ও বাড়িতে কে ওকে মেরে ফেলবে? রঞ্জানা সব কোথায়? দাঁড়াও তো, আমি গিয়ে জিজ্ঞেস করছি। বউদের জিজ্ঞেস করে কি হবে? বউয়ের পা এত বাড়তে দিচ্ছিস কেন ছোট বউ? মল্লারকে যেখানে নেমন্তন্ন করেনি, মল্লারের বউ সেখানে গেল কোন সাহসে? গেল তো গেল, মল্লারকে একেবারে ফাঁসির খাওয়া খাওয়ালো। বলি ওরা কি মানুষ? এত তো বড় বড় কথা শুনি আদিত্য নারায়ণের মুখে, নিজের বেলা সেই বুলিগুলো ভুলে গেল। পিসিমা, আপনার কোথাও একটা ভুল হচ্ছে বুঝতে। পারছি না, আগাই করছে আর পারছি না। রঞ্জা, তুমি তখন থেকে কি বলে যাচ্ছ নাকি? কি চাইছো? আমার ছেলেটার একটা বড় ক্ষতি হোক, এটাই চাইছো তুমি? পিসিমা, পিসিমা, আমি মা হয়ে আর কত সহ্য করব আপনি বলুন তো? সহ্য তো করতেই হবে শাশুমা, যেমন শিক্ষা দিয়েছেন ছেলেকে, এবার ভুগুন। এই তুমি যাও তো এখান থেকে, কে আসতে বলেছে? রঞ্জা, তুই এখন যা এখান থেকে। আমি পিলুকে বলছি, ও অনেক রকম টোটকা জানে। মল্লা তাড়াতাড়ি আরাম পাবে। যা এখান থেকে। মামুনি, ঠাকুরপো নিন, এটা খেয়ে নিন, ভালো লাগবে। আসলে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তো, সেই জন্যই। দাঁড়াও, তোমাদের হাত থেকে আমি আমার ছেলেকে আর কিচ্ছু খেতে দেবো না। ছাড়ো। রুক্মিণী, এসব কি কথা? কাকিমা, আমি খেয়ে দেখাচ্ছি। দেখলেন তো, কোনো বৃষ্টিস দেওয়া নেই। আমরা জামাই আদর করে বেশি খাবার খাওয়াই, খামোখা বিষ খাওয়াতে যাব কেন? আহারে, তাছাড়া একবারে যদি কেউ শেষ হয়ে যায় তাহলে চলে নাকি? অল্প অল্প করে শোধ নিতে হবে। দাও, আমার বরের সেবা তো আমাকেই করতে হবে। কি ম্যাডাম, ডেটে যাচ্ছেন? যাবে? ডেটে সাহস আছে? কি ভাবো নিজেকে? মল্লার বসু মল্লিকের সাথে ডেটে যাওয়ার জন্য আগে নিজেকে তৈরি করো। বলছো? তা
কি কি শিখতে হবে? জোচ্চুরি, জালিয়াতি, কাপুরুষতা আর বর্ষতা। আমার কাছে নিজেকে সারেন্ডার করতে শেখো রঞ্জিনী মুখোপাধ্যায়, বেঁচে যাবে। যেভাবে উঠছো তাতে এমন পড়া পড়বে কেউ বাঁচাতে পারবে না। কোথায় যাচ্ছ? বলবো কেন? কোথায় যাচ্ছ রঞ্জা? আইনত এবং সামাজিকভাবে আমি তোমার স্বামী, হাজবেন্ড। আমি যখন জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ, সেই উত্তরটা তুমি দেবে। জামাই আদর খেয়ে খুব আনন্দ পেয়েছো মনে হচ্ছে। নিজেকে সত্যি বড় ভেবে নিলে নাকি? প্রমাণ দেব। আচ্ছা, তো কি প্রমাণ দেবে? বিয়াদবি করা পার করছি। আরো আমাকে কি করছো? কেন চুপ করে আছো? কেন চেঁচাও? জোরে জোরে চেঁচাও। মল্লার বসু মল্লিক, আমি তোমায় ছাড়বো না। বাড়ি সবাইকে ডাকো। কেউ উদ্ধার করতে আসবে না। তুমি কোনো মিউজিক কনফারেন্সে যাবে না। আমি যখন চাই না, যাবে না। ব্যাস। আর শোনো, এই ঘরে তুমি আটকা থাকবে। আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাব। ডোন্ট ওয়ারি, কনফারেন্স টাইম পেরিয়ে গেলে দরজাও খুলে যাবে। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো তুমি। মল্লার বসু মল্লিক, এবার আমি তোমাকে এমন শিক্ষা দেব তুমি কোনোদিনও ভুলবে না। এবার দেখো আমি কি করি। থামো। অনেক শাসানি শুনেছি, অনেক অপমান সহ্য করেছি, আর নয়। এর একটা ফয়সলা করতেই হবে। ঠাকুরপোকে এক্ষুনি ডাকো, এক্ষুনি ডাকো রুক্মিণী। কি হয়েছে দিদি? আমি কিছু বুঝতেই তো পারছি না। দাদা, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? বৌদি কোথায়? কি হয়েছে বৌদির? আমি বলছি মল্লিকা দিদি। ঠাকুরপো ছোট ম্যাডামকে টেনে নিয়ে গিয়ে পুরনো বাজনার ঘরে আটকে রেখেছিলেন। কারণ ছোট ম্যাডাম আমাদের সঙ্গে গানের অনুষ্ঠানে যাচ্ছিলেন, আর এখন ছোট ম্যাডামকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠাকুরপো যেখানে আটকে রেখেছিলেন সেখানে ছোট ম্যাডাম নেই। আর ঠাকুরপোকে জিজ্ঞেস করলে উনি কিছু বলতেই চাইছেন না। কি বলছে কি পিলু? মল্লার কি হয়েছে রঞ্জার? কি বলবো বলো তো জেঠুমণি, আমি সত্যি কিছু জানি না। কেউ মানতেই চাইছে না। তুমি তাহলে বৌদিকে ঘরের মধ্যে আটকে রেখেছিলে বা কেন? তাহলে কি করতাম? কত অপমান সহ্য করব? ওকে তো যেতে বারণ করেছিলাম। এরপর তো দাদু জানতে পারলে বাড়িতে একটা হুলস্থুল হতো। আহির না হয় কাউকে কিছু না জানিয়ে পিলুকে নিয়ে যাচ্ছিল। আমি তো আহির নই। বাড়ির বিরুদ্ধে গিয়ে রঞ্জাকে মিউজিক কনফারেন্সে যেতে দেব? জেঠুমণি, রঞ্জা প্রথম দিন থেকে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আমার তো মনে হয় এটা ওর কোনো চাল। অমনি একটা চাল হয়ে গেল না? বন্ধ ঘরের মধ্যে থেকে কি চাল চালবে রঞ্জা? সোহিনী আন্টি, সোহিনী আন্টি, সোহিনী আন্টি, যে মা বেরিয়ে গেছে গানের জায়গা থেকে, আসছে। এখনো পর্যন্ত তো জেঠুমণি, মা, বাবা, আহিদা কেউ কিচ্ছু জানে না। আচ্ছা, রঞ্জার কোনো খবর পাওয়া গেল? না,
পাওয়া যায়নি। আর বড় ম্যাডাম নিশ্চয়ই একা আসবেন না, সঙ্গে পুলিশ নিয়ে আসবেন। তাই আমি আপনাকে আবারও জিজ্ঞেস করছি ঠাকুরপো, ছোট ম্যাডাম কোথায়? আচ্ছা মল্লার, তোর কি মনে হয় মানে বৌমা কি করতে পারে? মানে ওই মেয়ের পক্ষে তো যে কোনো কিছু করাই সম্ভব। ওই জানি না বাবা, জানি না। পুলিশ নিয়ে এলে তো এখন সকলে আমাকেই ভুল বুঝবে, দাদুর বদনাম হবে। সেটা তো ঘরে আটক করার আগে ভাবা উচিত ছিল মোল্লার। সোহিনী, বাড়ির সমস্যাটা বাড়ির ভেতরেই মিটিয়ে ফেলা উচিত। রিজুলাকে পুলিশ ডাকতে বারণ করো। রিজুদি শুনবে বলো তোমার মনে হয়? আর সত্যি কথা বলতে রঞ্জা কোথায় সেটা কিন্তু আমরা কেউ জানি না। রিজু থেকে তো পুলিশের সাহায্য নিতেই হবে ওকে খুঁজে বের করার জন্য।